আমার দিদির বিয়ে হয়েছে বছর 10 জামাইবাবু খুব পণ্ডিত ব্যক্তি, বাসন্তী সরকারি কলেজের অধ্যাপক। ভাষা ও সাহিত্য পড়ান বোধহয়। আমার অতটা জ্ঞানগম্যিনী। লেখাপড়ায় চিরকাল আমার মাথা মোটা। আমার মাথায় মুগুর বা হাতুড়ি দিয়ে পেটালেও 2-1 লাইনের একটা ছড়াও আমার শৈশবের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবে না। আমার নিরেট মাথার জটিল গোলকধাঁধায় পড়াশোনা বিষয়ক বস্তু বেমালুম পথ হারিয়ে ফেলে। যেহেতু আমাদের দেশের সরকারি স্কুলে একবার ক্লাস 1-এ ভর্তি হয়ে যেতে পারলে ক্লাস 8 পর্যন্ত আপনা-আপনিই উঠে যেতে পারা যায়, সেই হেতু আমিও দিব্যি পেছনে কোনো ঠেকনা ছাড়াই উঠে গিয়েছিলাম। নইলে বোধহয় স্বয়ং সরকার বাহাদুরেরও কোনো ক্ষমতা ছিল না আমাকে পাশ করায় বা ফেল করায়। এইটা অবশ্য আমার দিদির কথা। আমার থেকে 10 বছরের বড় দিদি বলতো, ফেল করতেও একটা যোগ্যতা লাগে, কিছু লিখে আসতে হয় পরীক্ষায়, ভুল লিখলে তবেই পরীক্ষক নম্বর কেটে কুটে ফেল। আর তুই তো সাদা খাতা জমা দিয়ে আসিস, কিছু লিখলে তবে না ঠিক বা ভুলের প্রশ্ন। দিদির এই কথা শুনে আমি মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুল মেঝেতে ঘষি। ঠিকই তো বলছে, কোনো অক্ষরও বানিয়ে বা বাড়িয়ে বলছে না তো। আমি কিছু মনে করে লিখতেই পারি না, কিন্তু তাই বলে আমি পড়ি না তেমন নয়, কিন্তু দুবেলা মন দিয়েই পড়ি। পড়তে যে খুব খারাপ লাগে তেমনও নয়। তবু ওই যে পরীক্ষার হলে আমার কিচ্ছু মনে পড়ে না। 1টা 2টো 3টে করে সবগুলো ঘন্টা বেজে যায়, সময় পার হয়ে যায়, তবু আমার খাতা ফাঁকাই থাকে। একসময় দিদিমণি এসে আমার খাতা ফেরত নিয়ে নেন, তাও সবাইয়ের শেষে। অন্যদের খাতা নেবার সময় দিদিমণি বারবার আমার দিকে তাকান, যেন ওই 2-5 মিনিট সময়ে আমি 3 ঘন্টায় লেখার সব কিছু লিখে ফেলতে পারব। অবশেষে দিদিমণি আমার সামনে এসে হতাশাব্যঞ্জকভাবে দুদিকে মাথা নেড়ে আমার সামনে থেকে 3 ঘন্টায় শুধুমাত্র আমার নাম লেখা খাতাটি ফেরত নিতে নিতে বিড়বিড় করেন, ওই দিদির এই বোন। হ্যাঁ, ঠিক তাই, আমার দিদিও এই স্কুলে পড়েছে, সব ক্লাসে ফার্স্ট, কখনো সেকেন্ড হয়নি। দিদি আমার থেকে অনেকটাই বড় তো, সব দিকে, কি বয়সে, কি লেখাপড়ায় ও যোগ্যতায়। তাই দিদি অনেক লেখাপড়াও করেছিল কলকাতার কলেজে, বিশ্ববিদ্যালয়ে। আমি চাই অত শত জানি না, বুঝি না, সকলের মুখে মুখে যা শুনি সেই মতোই বলি। কলকাতায় পড়বার সময় দিদি হস্টেলে থাকত, ছুটিছাটায় আমাদের বর্ধমানের গ্রামের বাড়িতে আসত। তখন অবশ্য আমি যথেষ্টই ছোট ছিলাম, দিদির বন্ধুরাও আসত দিদির সাথে। সেবার দিদির অনেকজন বন্ধু এসেছিল আমাদের বাড়িতে, তার মধ্যে আমার জামাইবাবুও ছিলেন। তখন অবশ্য তিনি দিদির সহপাঠী। বাকিদের সঙ্গে দিদির কথাবার্তার ধরন আর তার সঙ্গে কথাবার্তার ধরন দেখেই আমার একটু অন্যরকম মনে হয়েছিল। তবে আমি মুখ ফুটে কাউকে কিছু বলবো, তাও আবার দিদির নামে, তেমন সাহস আমার ছিল না। তারপর দিদি আবার কলকাতায় ফিরে গেল বন্ধুদের সঙ্গে। সরকারি বদান্যতায় তখন আমিও ক্লাস 8 শেষ করেছি। তবে ক্লাস 9-এর গণ্ডিতে এসে আমি আটকে গেলাম। 3 বছরেও সেই আটক থেকে মুক্তির সুরাহা হল না। দেখে বাবা মা আমার বিড়ম্বনা আর মোটেই বাড়াতে চাইলেন না। বই খাতাপত্র কোনো ক্রমে দিদির ঘরের কোণ বরাবর তাকস্থ করে মহা উৎসাহে আমি মায়ের সাথে গৃহকর্মে নিপুণা হয়ে ওঠার তালিম নিতে শুরু করে দিলাম। সেবার দিদি ফিরল বাড়িতে বেশ অনেক দিন পরে, একটু যেন বেশিই গম্ভীর। ফিরেই একচোট বকাবকি করল মা বাবাকে, তারপর আমাকে। অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিকটা পর্যন্ত তো পড়া উচিত ছিল। হয়তো উচিত ছিল, অত কিছু ভাববার ক্ষমতা আমার ছিল না। আমার ভালো মন্দের ভাবনার জন্য তো দিদি বাবা মা রয়েছেন। আমি আবার ঘোড়ার ডিম কি ভাবব? ভাবতে ভাবতে আমি দিদির জন্য আদা চা আর চিড়ে বাদাম ভাজা করে নিয়ে আসতেই শুনতে পেলাম দিদির সঙ্গে বাবা মায়ের তুমুল তর্কাতর্কি। বড্ড অপ্রস্তুত হলাম আমি। আমার জন্য বাড়িতে আজ কি অশান্তি। এতদিন পরে দিদি এসেছে, তাও বাবা মা দিদির সঙ্গে অশান্তি করছেন, তাও আবার আমাকে ঘিরে। রান্নাঘরের দিকে ফিরে যেতে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম বাবার চিৎকারে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বিয়ে করে নিজের মতো নিজে থাকো গিয়ে, আমাদেরকে আর নিজের মুখ দেখাতে এসো না। তোমার কোনো মান সম্মান বোধ নেই? তুমি জানো তোমার বিয়ের কথা পারতে ওদের বাড়িতে গিয়ে কত অপমানিত হয়েছি আমি। আমরা ব্রাহ্মণ নই বলে পুত্রবধূর মর্যাদা তুমি ও বাড়িতে পাবে না, এ কথা ওনারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বাবার কথার উত্তরে দিদি আর কিছু বলেনি।
শুধু কাঁদতে কাঁদতে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল বাড়ি ছেড়ে, এক ঢোক জল পর্যন্ত না খেয়ে। আমি দিদি দিদি করে ছুটে গিয়েছিলাম খানিকটা দিদির পিছন পিছন। দিদি দাঁড়িয়ে পড়েছিল। তারপর আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, বাবা মাকে দেখে রাখিস, আর কোনো দরকার হলে আমাকে জানাস। বলেই ব্যাগ থেকে বার করে আমার হাতে একটা কাগজের টুকরো গুজে দিয়েছিল। তাতে একটা ঠিকানা লেখা, দিদির যেখানে থাকার কথা হয়তো। অত বুঝিনি আমি। তারপর আর এক মুহূর্ত দাঁড়ায়নি দিদি, প্রায় ছুটতে ছুটতে চলে গিয়েছিল। দিদি ওভাবে চলে যাবার পরে আমাদের বাড়িতে আর দিদির নামও উচ্চারণ হতো না। বাবা মাও খুব মুষড়ে পড়েছিলেন। এভাবেই 10টা দীর্ঘ বছর পার হয়ে গিয়েছিল। তারপর বাড়িতে আমার বিয়ের জন্য দেখাশোনা শুরু হল। সব পাত্রপক্ষেরই ওই একই কথা, আজকালকার দিনে উচ্চ মাধ্যমিকটাও পাশ নয়। বাবা মায়ের কোনো যুক্তি খাটেনি। গৃহকর্মে নিপুণা হলেই আজকালকার বাজারে বিয়ের গেরোয় বাধা পড়া যায় না। চলতি বছরের গোড়ায় আমি দিদিকে একটা চিঠি লিখেছিলাম, দিদির ছোট্ট কাগজের টুকরোই লিখে দিয়ে যাওয়া ঠিকানা দেখে। দিদিও উত্তর দিয়েছিল, তবে আমার কথা মতো পাড়ায় দিদির বন্ধু পদ্ধতির ঠিকানায়। তবে তাতে সবটাই কুশল বিনিময় আর কথার কথা, তার বেশি কিছু নয়। আর দেখা করার কথা তো হয়নি। তারপর আবার নিস্তরঙ্গ জীবন। সময় বয়ে গেছে। আমাদের গ্রামের কোল দিয়ে বয়ে চলা দামোদর নদের জলের মতো। দামোদর নদ বড় খামখেয়ালি পুনায় চলে। বুকে কখনো কষ্টে সৃষ্টে হাঁটু জল, আবার কখনো গলা জলে থই মেলে না। শীতে গ্রীষ্মে শীর্ণকায় রুগ্ন বালকের মতো দামোদর কোনক্রমে তার খাতে সামান্য জল রেখায় শুধু বেঁচে থাকার আভাস মাত্র। আর সেই দামোদরী কষায় বিভৎস দামাল, সদ্য যৌবনপ্রাপ্ত উদ্ধাত্ত তরুণের মতো তর্জনে গর্জনে সব ভেঙে চুরে ধুয়ে মুছে দেবার ক্ষমতা প্রকাশের হুঙ্কার। তখন দুপারের অগণিত গ্রামবাসী বুকে হাত ছুঁয়ে কেবলমাত্র প্রার্থনা করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। এবারে দামোদরের খামখেয়ালি স্বভাব বিপদসীমা অতিক্রম করল। ভরা ভাদ্রের বর্ষণমুখর এক কালো রাতে দামোদর ফুলে ভেঁপে ফুঁসে উঠল। কয়েক ঘণ্টায় দামোদরের পাড়ে ঘেঁষা আমাদের শান্ত শীতল ছায়া সুনিবিড় বর্ধিষ্ণু গ্রামখানি ধুয়ে মুছে সাফ। ঘরবাড়ি, পোষ্য প্রাণী সমেত মানুষজন সব যে কোথায় তলিয়ে গেল। তা রাতের মুষলধারায় বৃষ্টিস্নাত ঝাপসা অন্ধকারে কেউ ঠাহর করে উঠতে পারল না। মাথার ভেতরে কুয়াশার মধ্যে মিশে থাকা ফিনফিনে শিশিরের স্বরের মতো অনুভূতি নিয়ে আমার জ্ঞান যখন ফিরল, আবছা আবছা মনে পড়ল বাবা মা গোয়াল ঘরে ঢুকে লণ্ঠন হাতে বাঁধা গরু বাছুর ছাগল মোষগুলির দড়ি খুলছিলেন। মা চেঁচিয়ে আমাকে বলেছিলেন, খুকু, ঠাকুর ঘর থেকে গোপালকে বুকে করে বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয় মা, ঘর পড়ে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, দূরে দূরে মানুষের ভয়ার্ত আর্তনাদ, ভেঙে চূর চূর হয়ে যাচ্ছে পাগলা বৃষ্টির ক্রুব্ধ দমকে। আমি গোপালকে বুকে করে দাওয়ায় নামতেই বিকট আওয়াজ, গোয়ালঘর হুড়মুড় করে ভেঙে ভেসে চলে যাচ্ছে সব সমেত, গরু, বাছুর, মোষ, ছাগল, বাবা, মা, সব সমেত। চিৎকার করেছিলাম কিনা তা আমার মনে পড়ছে না, শুধু মনে পড়ছে কেউ আমাকে পিছন থেকে প্রবল জোরে ধাক্কা মারল। তারপর আমি লাট খেতে খেতে উল্টে পাল্টে হাবুডুবু খেতে খেতে গিয়ে আটকে গেলাম কোথাও একটা। তারপর কি হয়েছিল আর মনে পড়েনি। দিদি আমার পাশে বসে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখলাম। অচেনা একটা জায়গা,
পাশাপাশি সরু সরু খাটে অনেক মানুষ শোয়ানো। আমার সাদামাটার নিরেট বুদ্ধিতেও বুঝলাম সেটা হাসপাতাল। সিনেমায় অমন দেখেছিলাম একবার। দিদির গাল বেয়ে নামা জলের ধারা শুকিয়ে একটা অমসৃণ দাগ রেখে গেছে। ম্লান হাসতে চাইলাম, পারলাম না। দিদিকে দেখে কোথা থেকে কি করে যেন ভাদুরে দামোদরের সব জল আমার চোখে এসে জমেই গড়াতে শুরু করল। দিদিও কাঁদে, আমিও কাঁদি। 8 দিন হবে মনে হয়। কি জানি, দিন তারিখের সব হিসেব গুলিয়ে গিয়েছিল। দিদি খবরের কাগজে আমাদের গ্রাম ভেসে যাওয়ার কথা পড়ে ছুটে এসেছিল রক্তের টানে। বাবা মায়ের পচা গলা মৃতদেহ শনাক্ত হয়েছিল, দিদিই করেছিল। পুলিশ দিদির হাতেই মৃতদেহ তুলে দিয়েছিল। তখনও আমার খোঁজ পায়নি দিদি, পাগলের মতো খুঁজে চলেছিল। নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটা জনপদের বেঁচে বর্তে যাওয়া হতভাগ্য মানুষগুলির মধ্যে আমিও একজন হয়ে সরকারি উদ্ধারকারী দলের সাহায্যে হাসপাতালে এসে পৌঁছেছিলাম অচৈতন্য অবস্থায়। দিদি বাবা মায়ের সৎকার করেছিল। আর তো কেউ ছিল না, পুলিশ আর সরকারি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন ছাড়া। আমি একটু সুস্থ হতে শুনেছিলাম দিদির মুখেই। আমার গলার কাছটায় কি একটা দলা পাকিয়ে উঠেছিল। কিছুতেই আমি বলতে পারিনি যে দিদি বাড়ি ছেড়ে গিয়ে বাবা মায়ের অমতে বিয়ে করার 3 দিনের মাথায় বাবা মা দিদির শ্রাদ্ধশান্তি করে নিয়েছিলেন, আমাদের বড় মেয়েটুকু আমাদের কাছে মৃত এই কথা বলে। এই কথাটা দিদি কোথাও থেকে কোনোভাবে জেনেছিল কিনা আমি জানি না। তবে আমি বলিনি দিদিকে কিচ্ছু, এমনকি চিঠিতেও না। আমি একটু সুস্থ হয়ে উঠে দাঁড়াতেই দিদি আমাকে সঙ্গে নিয়ে নিজের কলকাতার বাড়িতে এলো। নিজের বাড়ি বলা ভুল, ভাড়া বাড়ি, পুরনো আমলের বাড়ি। নিচের তলায়ের সামনের দিকে আরও 2-1টা আলাদা পরিবার থাকে মনে হয়। দিদি বলেনি, আমিও জিজ্ঞাসা করিনি। সাহস হয়নি। দিদি কত শিক্ষিত, জামাইবাবু আরও শিক্ষিত। আমার বোকা বোকা প্রশ্ন শুনলে ওরা হয়তো খারাপ ভাববে। আমি চুপচাপ চারধারটা 2 চোখ মেলে জরিপ করি। দিদির বাড়ির আশেপাশে ঘেঁষাঘেঁষি আরও কয়েকটা স্যাঁতসেঁতে বাড়ি আছে। আমাদের গ্রামের মতো খোলামেলা নয়। আমি আগে কখনো কলকাতা দেখিনি। আমার কেমন দম বন্ধ লাগে। কিন্তু দিদি তো এত বছর আছে এখানেই। দিদি সেদিন আমার লম্বা চুলগুলো ভালো করে বেঁধে দিতে দিতে বলেছিল, আমার একটা চাকরি খুব দরকার বুঝলি খোকু, তোর জন্য। তুই আমার জীবনের সব কিছু। আমি তোকে খুব ভালোবাসি রে। আমি বুঝতে পারিনি দিদি কি বলতে চায় বা কেন বলছে। দিদির ভাড়া বাড়ির ছাদে দাঁড়ালে পাশের 2টো একতলা বাড়ির ন্যাড়া ছাদের মাথা টপকে খানিক দূরে অলস অজগরের মতো পড়ে থাকা রাস্তাটা দেখা যায়। দিনভর গিজগিজে ভিড়, মানুষ আর গাড়ির। রাত বাড়লে মাঝে মধ্যে ছিটকে আসা আলো জেলে হুঁশ হাঁস করে 2-4টে গাড়ি যাতায়াত করে। তবে সেটা ওই হাতে গোনা, ধর্তব্যের মধ্যে নয়। এই রাতটুকুই একটু কম খারাপ লাগে আমার। তবে দিদিকে বলি না, বুঝতেই দিই না যে কলকাতায় আমার ভালো লাগছে না। দিদি কষ্ট পায় যদি। জামাইবাবু খুব বিদ্বান, পণ্ডিত মানুষ তো, সরকারি কলেজে পড়ান। তাঁর সামনে আমি জড়ো-সড়ো হয়েই থাকি। তবে জামাইবাবু আমাকে অনেক কিছু বলেন, কত ভারী ভারী কথা। সেসব আমি আগে কখনো শুনিনি। বোবা দৃষ্টি মেলে শুনে যাই দুর্বোধ্য কথাগুলো। একদিন খেতে বসে জামাইবাবু বলেন, গীতা পড়েছ? শুনেছ গীতার নাম? তুমি তো আবার পড়াশোনা তেমন একটা জানো না, তাই তো? তোমাদের 2 বোনের মধ্যে কত অমিল। আমি দুদিকে মাথা নাড়ি। তবে আমি নিজেও জানি এই মাথা নাড়ায় কেউ বুঝবেই না আমি কি বলতে চাই।
দিদি আমার পাতে আরেকখানা রুটি দিয়ে হাতায় করে জামাইবাবুর পাতে খানিকটা তরকারি তুলে দিচ্ছিল। দিদির চোয়াল শক্ত, চোখে রাগ। আমি বুঝলাম যে আমাকে নিয়ে ঠাট্টাটা দিদির বোধহয় পছন্দ নয়। তবে জামাইবাবু থামেননি, বলেই চলেছেন, গীতায় অনেক কথা লেখা আছে, আসলে সেসব জীবন দর্শন। হাঁড়িকাঠে গলা রাখা পশুর মতো আমি তাকিয়ে আছি। করুণা ভিক্ষা করছিলাম আমি। দিদিও চুপচাপ দাঁড়িয়ে। জামাইবাবু বলছেন, গীতায় অনেক কথা লেখা আছে, আসলে সেসব জীবন দর্শন। কাতব কান্তা কস্যে পুত্র সংসারোহয়মতীব বিচিত্রা কস্যত্বং বা কুতো আয়াতা তত্ত্বং চিন্তয় তদিদং ভ্রাতা। এসব কথার মানে কি জানো খুকু? এর মানে হল কি কার পুত্র, কি বা কার মাতা, কি কার প্রিয়, আর কি বা কার পিতা। এই সংসারে কি বা কার স্ত্রী। আসলে এই সম্পূর্ণ বিশ্ব সংসারের কিছুই তোমার নয়, এমনকি তোমার এই দেহটাও তোমার নয়। মানুষ তার দেহকে আত্মা থেকে আলাদাভাবে বলি, আমার দেহ, আমার শরীর, আমার সংসার, আমার সব বলে মনে করে, নিজের বলে দাবি করে। আসলে এই আমার আর আমির মধ্যেই বিস্তর ফারাক আছে। শরীর আর আত্মায় বিস্তর ব্যবধান। আত্মা তো বিনষ্ট হয় না, আত্মা শুধু অবস্থিতি সন্ধান করে শরীরের খাঁচায়। আসলে আত্মা নিরাকার, জলের মতো। যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। জামাইবাবুর কথাগুলো আমার কানে ভীমরুলের ঝাঁকের মতো বিনবিন করে ঘুরপাক খাচ্ছে। আমার শরীরটা কেমন করে উঠল, মাথাটা ঘুরে গেল, কপালে ঘাম জমছিল, শরীরটা বাতাস চাইছিল। দিদি আমার হাত ধরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ছাপটা দিয়ে দিল। তারপর ওদের কোণের দিকের ছোট ঘরটার বিছানায় আমাকে শুইয়ে দিল। আমি আসার পর থেকে দিদিও এ ঘরে আমার কাছেই শোয়ে, আমাকে বুকের কাছে জড়িয়ে নিয়ে, সেই ছোটবেলাকার মতো। আমি শুয়ে শুয়ে কত কিছু ভাবছিলাম, এলোমেলো। যেমন ভাবি আমি, কোনো আগা মাথা নেই, লেজা মুড়ো নেই। দিদি ঘরের আলোটা নিভিয়ে দিয়ে গিয়েছিল। এখনও বোধহয় কাজকর্ম কিছু বাকি আছে। ঘুম জড়িয়ে আসছিল চোখে। হঠাৎ কাঁচের জিনিস ভাঙার আওয়াজে ঘুম উড়ে গেল। কি হলো বোঝবার জন্য দমবন্ধ করে বিছানায় বসে রইলাম। দিদির গলা পেলাম, চাপা হিস হিসে। আমার কেমন ভয় করে উঠল। দিদির কিছু হয়নি তো? বাবা মায়ের মুখ আর দিদির মুখ কেমন তালগোল পাকিয়ে উঠতে লাগলো আমার চোখে। ভয়ে ভয়ে সন্তর্পণে পা টিপে টিপে এগোলাম। ওদিকের বড় ঘরটায় আলো জ্বলছে। বন্ধ দরজার ফাঁক দিয়ে সরু রেখার মতো আলো ঠেকরে বেরোচ্ছে। দরজার সামনে কালো মতো কিছু একটা। আমার হাত পা কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। এগিয়ে গেলাম। দিদি বসে আছে মাথায় দুহাত দিয়ে, অসহায়ভাবে। পাশে গিয়ে দিদির কাঁধে হাত ছোঁয়াতেই দিদি তাকালো আমার দিকে, যেন কিছুই হয়নি এমনভাবে বলল, চল, ঘুমোতে চল। আমার হাত ধরে দিদি ছোট ঘরে ফিরে এলো। তারপর দরজাটায় ছিটকিনি তুলে আমার পাশে শুতে শুতে বলল, আমার একটা চাকরি খুব দরকার, বুঝলি খুকো, শুধু তোর জন্য। দিদির কথা আমি ঠিক পরিষ্কার বুঝতে পারি না। জামাইবাবুর কথা তো আরোই কিছুই বুঝি না। কত বড় মানুষ উনি। আমি দিদির দিকে কাত হয়ে দিদিকে আঁকড়ে ধরে রইলাম। দিদি ছাড়া তো আমার আর কেউ নেই।
কিছু নেই। আমাদের দামোদর পাড়ের বাড়িটাই তো নেই। দিদি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। জামাইবাবু একদিন ছুটিতে বাড়ি ছিলেন। দিদি কোথায় একটা গিয়েছিলেন, বলে গিয়েছিলেন, আসতে বিকেল হয়ে যাবে, তুই খেয়ে নিস খুকু। জামাইবাবুর জন্য খাবার বেড়ে ডাকা দিয়ে রাখবি, আমি রান্না করে রেখেছি। চিন্তা করবি না, তোর জামাইবাবু তো আজ বাড়িতেই আছে, আমি আসি। সকালবেলায় জামাইবাবুর সাথে আমার মুখোমুখি দেখা হল। তিনি মিট মিট করে হাসছিলেন। আমি মাথা নিচু করে আমার ঘরে ঢুকে যাই। দিদি চলে যাওয়ার ঘণ্টাখানেক পরে জামাইবাবু আমাকে ডাকলেন। খুকু, শোন তো, তোর সাথে আমার কথা আছে। তোর সাথে একটু গল্প করি। বিছানায় বস। জামাইবাবু এক গ্লাস রঙিন পানীয় হাতে নিয়ে ঢুলু আধবোঝা চোখে আমার দিকে দেখছিলেন। আমার পা থেকে মাথা পর্যন্ত নিখুঁতভাবে দেখার পরে বললেন, বেশ তো সুন্দরী বেগম মনে হচ্ছে তোকে। তোর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছিল? আমি কোনো রকমে নিচু গলায় বলি, হ্যাঁ, মানে বিয়ের কথা চলছিল। শোন শোন খুকু, তোকে আমি এই বাড়িতে রাখতে চাই না। এখান থেকে তুমি যেখানে ইচ্ছে চলে যাও। কলকাতায় একজন মানুষকে বসে বসে খাওয়ানোর খরচ কত, সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? জামাইবাবুর কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আমি কোথায় যাব? দিদি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি মাথা নিচু করে বসে থাকি। আমি কিছু চিন্তা করতে পারছি না। এই মুহূর্তে বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। আমার চোখ ধীরে ধীরে জলে ভরে আসছিল। জামাইবাবু আবার কথা বলা শুরু করল। তুই তো গ্রামের মেয়ে, বাড়ির কাজকর্ম নিশ্চয়ই সব করতে পারিস, তাই না? আমি হালকা করে মাথা নাড়ালাম। জামাইবাবু সেদিকে খেয়াল করল না। কলকাতায় তোর কাজের অভাব হবে না। এই দিক থেকে তুই তোর দিদির থেকে এগিয়ে আছিস। তবে তোকে আমার বেশ পছন্দ হয়েছে। এখানে থাকতে তোর কোনো অসুবিধে হবে না, যদি তুই আমার ইচ্ছে মতো চলিস। আমার মনের খোরাক জোগাতে পারিস তো? এই বাড়িতে থাক। তোর দিদির সাথে আমার অনেক রকম সমস্যা আছে। তুই কি আমার মনের কথা বুঝতে পারছিস? আমি জামাইবাবুর দিকে ভেজা চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। ওনার কথা আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। জামাইবাবু ধীরে ধীরে দরজার দিকে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর আমার পাশে এসে বিছানায় বসে পড়লেন। ধীরে ধীরে আমার দুটো হাত জোড়ো করে নিজের বুকের কাছে নিয়ে গেলেন। চেপে ধরে রাখলেন কিছুক্ষণ। আমার এই জামাইবাবুকে কেমন যেন অচেনা মানুষ মনে হচ্ছিল। আমি কোনো রকম বাধা দিলাম না। তারপর আমার কানের পাশে চুল সরিয়ে ফিসফিসিয়ে বললেন, তুই কি আমায় একটু ভালোবাসবি খুকু? শরীরের ভালোবাসা, যেমনভাবে এক নারী তার পুরুষকে ভালোবাসে সব কিছু উজাড় করে। তোকে আমি খুব নিজের করে পেতে চাই। কামনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বল না, ভালো বাসবি? এরপর তিনি বিছানায় শুয়ে পড়লেন। আর কোনো কথা বলছে না দেখে আমি খুব সন্তর্পণে দরজাটা খুলে আমার ঘরে চলে এলাম। বিকালে দিদি আসলেও আমি কিছুই বলিনি। নতুন করে অশান্তি এই বাড়িতে আমি চাইনি। এইভাবে কোনো ঝামেলা ছাড়াই কয়েকদিন কেটে গেল। তবে একা থাকলে জামাইবাবু আমার দিকে কেমনভাবে তাকায় আমার খুব অস্বস্তি হয়। পুজো এসে গেছে মনে হয়। আকাশে কি সুন্দর থপথপে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। যখন এমন মেঘ হয় তখন দামোদরের দুপার, নয়নজোলার খালপাড়
রায়ে দেখির পার। কাশফুলে সাদা হয়ে যায়। কাশবন বুড়ো মানুষের সোনের নুড়ি সাদা চুলের মতো হালকা হাওয়ায় মাথা দোলায়। কলকাতায় সেসব নেই। বুকটা হুহু করে উঠল। দিদি বলেছিল পরের দিন ভোরে মহালয়া। তাই হবে হয়তো। দিদি কি আর ভুল বলবে? খুব গরম পড়েছে, ভ্যাপসা গরম। গ্রামে তো এই সময় পাতলা কাঁথা গায়ে দিতে হয়। কলকাতায় তো এখনও কোনো কাশের শিরানি ঠান্ডার লেশটুকুও নেই। আমার ঘুম আসছিল না। দিদির ছেলেপুলে নেই তো, তাই হয়তো এমন মনমরা থাকে সব সময়। দিদি বারান্দার টিমটিমে আলোয় বসে এক গাদা পুরনো জামাকাপড় সেলাই করছিল। আমার তো কোনো বাড়তি পোশাকও ছিল না, তাই হয়তো আমার জন্য সেলাই করছে। দিদি মুখ তুলে দেখলও না, নিজের কাজে ডুবে আছে। আমি ছাদে উঠে গেলাম। দিদির বাড়ির এই ছাদটুকু আর দিদির স্নেহের পরশটুকু ছাড়া আর কিছুই ভালো লাগে না। ছাদে এসে আলসে হাত রেখে চুপ করে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। ছাদে বেশ ঠান্ডা একটা আমেজ। দূরে শুয়ে থাকা প্রকাণ্ড অজগরের মতো মস্ত রাস্তাটার দিকে তাকিয়ে রইলাম। ভালো লাগছিল দিদির কাছে আছি বলে। আর কান্না পাচ্ছিল বাবা মায়ের জন্য। কতদিন হয়ে গেল। পেছনে এসে মনে হল দিদি দাঁড়াল, কাঁধে হাতের স্পর্শ। কিন্তু দিদির হাত তো এটা নয়। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, আর সেই অপরিচিত স্পর্শের হাতটায় সর্বশক্তি প্রয়োগ করে কামড়ে ধরলাম। আমার মুখটা চেপে ধরে রেখেছে। তারপর কি থেকে কি হলো কে জানে। একটা আঁক করে চাপা চিৎকার, তারপর থমাস করে পতনের আওয়াজ। আমি বুঝতে পারলাম না কি হলো। দিদি আমার মাথাটা নিজের বুকে চেপে ধরল। ফোপাতে ফোপাতে বলল, তুই আমার আমানত খুকু, বাবা মায়ের রেখে যাওয়া আমানত। তোকে রক্ষা করতে না পারলে আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হবে না। বাবা মাকে ছেড়ে আসা আমার কখনো উচিত হয়নি। তুই বুঝবি না খুকু। বাবলু, গদাই, শিগগিরই এসো, জলদি জলদি এসো। দিদি আমাকে নিয়ে এসে ছোট ঘরে শুইয়ে দিয়ে বারান্দায় গিয়ে চিৎকার শুরু করল, বাবলু, গদাই, শিগগিরই এসো। বাবলু গদাই দিদির বাড়ির নিচের তলায় থাকে। ছুটে আসতেই দিদি কি যেন বলল ওদের। তারপর সবাই দুদ্দার করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি ভয়ে কাঠ হয়ে শুয়ে রইলাম। সকাল হতে কত দেরি, আর দূরে কোথাও রেডিওতে মহালয়া শুরু হয়েছে। এই সুরটা আমার চেনা, সেই গায়ে কাঁটা দেওয়া কথাগুলো। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণা সংস্থিতা, যা দেবী। অনেকক্ষণ ধরে শুনছি। আস্তে আস্তে মহালয়ার কথাগুলো আমার মাথার কোষে কোষে চারিয়ে যেতে লাগল। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণা সংস্থিতা, যা দেবী। আমাদের গ্রামের একচালা দুর্গার মুখটা আস্তে আস্তে দিদির মুখ হয়ে গেল, আর দুর্গার পায়ের কাছে পড়ে থাকা মহিষাসুরের মুখটা আমার অনেক বিদ্বান পণ্ডিত জামাইবাবুর মুখ হয়ে গেল। আমি বিছানায় বসে বসে ডাকলাম আস্তে আস্তে, দিদি, দিদি। দিদি ছুটে এলো। দিদির পেছনে পুলিশ। আমি দেওয়ালে ঠেসান দিয়ে বসে ঘাড় ভেকিয়ে শুনলাম সব। দিদি বলছে, আমার মানসিক ভারসাম্যহীন বোন। দামোদরের বিধ্বংসী বন্যায় বাবা মাকে চোখের সামনে ভেসে যেতে দেখার পর থেকে ওর আর জ্ঞান বুদ্ধি কাজ করে না।
প্রায় সব সময় চুপচাপ বসে থাকে। পুলিশটা মাথার টুপিটা হাতে নিয়ে আফসোসের গলায় বলে, ও সরি সরি, ঠিক আছে, আপনি আমাদের দেখান আপনার স্বামীর ঘরটা, রুমটা তালাশি করতে হবে। দিদি আঁচলে চোখ মুছে কথা বলতে বলতে ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে গেল। ইদানিং আমার স্বামীর মদ্যপান বড্ড বেড়ে গিয়েছিল। এই দেখুন না, রোজ রোজ বোতল ভাঙা, গ্লাস ভাঙা, অশান্তি। কালকে অশান্তির পরে আমি রাগ করে বোনকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর মহালয়া শুনব বলে ভোরে উঠে দেখি এই কাণ্ড। নেশার ঘোরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচের বাঁধানো উঠোনে পড়েছে, নাকি টাল সামলাতে না পেরে পড়েছে। তা তো আর আমি দেখিনি। আর ওই উঠোনটা বাড়ির পেছন দিকে, ওদিকটা বন্ধই থাকে। কেউ থাকে না, আওয়াজ পেলেও কেউ হয়তো খেয়াল করেনি। আমি রেডিও নিতে ও ঘরে না গেলে তো আমিও টের পেতাম না। কি অশান্তিতে পড়লাম বলুন তো। আমাদের এখন কি হবে? হে ভগবান, আমারে কি ক্ষতি না হয়ে গেল। এখন আমি কিভাবে বাঁচব? দিদির কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। পুলিশদের সঙ্গে নিচে নেমে গেছে বোধহয়। আমার খুব শীত করে উঠল, শরীরটা কেমন নীল হয়ে যাচ্ছে। আমি আলতো করে কাত হয়ে শুয়ে পড়লাম। আমার তো কোনোদিন সময় মতো কিচ্ছু মনে পড়ে না, অথচ আজ আমার সব মনে পড়ে গেল। গতকাল রাতে দিদি বসে সেলাই করছিল, আমি দেখলাম, দেখে ছাদে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম জামাইবাবু নিজের ঘরের দরজার মুখোমুখি বসে আছেন, হাতে একটা গ্লাস, তাতে রঙিন বিষাক্ত কোনো তরল। আমি ওদিকে দ্বিতীয়বার তাকাইনি, ঘৃণা হতো আমার, ঘৃণা হতো। ছাদে এসে আলসে হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। তখনই সেই অচেনা স্পর্শটা আমার নাইটির গলার ভেতর দিয়ে সাপের মতো, ঠিক একটা বিষাক্ত সাপের মতো কিলবিল করে গুড়ি মেরে আমার স্তনের ওপর ঘুরে বেড়াতে লাগল। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, হাতটা কামড়ে ধরলাম, কিন্তু সেই মানুষটা, আমার সেই বিদ্বান পণ্ডিত জামাইবাবু, আমার কামড় থেকে হাত ছাড়িয়ে আমার মাথাটা জোর করে ধরলেন। তারপর আমার ঠোঁট দুটো কামড়ে ধরলেন। আমি ছাড়াতে পারলাম না। আমি কোঁ করতে লাগলাম। লোকটা আমার মুখটা হাত দিয়ে চেপে ধরেছে। আমি দম নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আবার সেই হাতটা আমার বুকের ওপর পশুর মতো থাবা বসিয়েছে। একটা স্তন ছেড়ে অন্যটায় উন্মাদের মতো চাপ দিচ্ছে, খামচিয়ে ধরছে। জামাইবাবুর মুখ দিয়ে তখন বেরোচ্ছে অসভ্য সব গালি। উফ, আমার স্তনে খুব ব্যথা করছে, নখের আঁচড়ে আমার নরম মাংস রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমার চোখ অন্ধকার হয়ে আসছিল। নিস্তেজ হয়ে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখলাম দিদি ছুটে এসে দুহাতে জোর করে ধাক্কা দিয়ে সেই জানোয়ারটাকে ঠেলে ফেলে দিল। নেশাগ্রস্ত মানুষ কি শুধু কুকর্ম করার জন্যই এত শক্তি পায়? নইলে আমার একা দিদি অতটা জোর কোথায় পেল? আমার বুদ্ধি, আমার স্মৃতি আজ সব ফিরে এসেছে। দিদি বোধহয় নিজেও মুক্তি চাইছিল। ওই আসরিক প্রবৃত্তির মানুষটার হাত থেকে দিদি নিজেকে বাঁচাতে চেয়েছিল। দিদি আমাকে কোনোদিন কিছু বলেনি, কিন্তু আমি দেখেছি দিদির পিঠে, কোমরে, ঘাড়ে রক্ত জমাট বাঁধা কালশিটে দাগগুলো আমি দেখেছি। দিদি, আমরা দুজনেই কি তবে ওই দাগগুলো বয়ে বেড়ানোর জন্যই জন্মেছি? ওগুলো দিদির ভালোবেসে ঘর ছেড়ে আসার উপহার ছিল। বাড়ি ছেড়ে চলে এসে নিজের যে দাম্পত্য গড়েছিল দিদি, ওই কালশিটে দাগগুলো ছিল
সেই সাজানো সংসারের পরশ্র উপহার। পুলিশের গাড়ির ফিরে যাওয়ার আওয়াজ পাচ্ছিলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ওই উঠোনেই পড়েছিল সেই আসরিক শরীরটা। পুলিশ ডেড বডিটা তুলে নিয়ে চলে গেছে। এখন সব শান্ত, বড় বেশি শান্ত। দিদি ওপরে এলো, আমার পাশে বসে আমার ঠোঁটের দুপাশে যেখানে জামাইবাবুর কামড়ের ক্ষতটা এখনো দপদপ করছে সেখানে ওষুধ লাগিয়ে দিতে লাগল। দিদির হাতটা কাঁপছিল না। আমার একটা চাকরি খুব দরকার বুঝলি খুকু, শুধু তোর জন্য। আমার একটা চাকরি খুব দরকার বুঝলি খুকু, শুধু তোর জন্য। দেখিস তোকে আমি মায়ের মতো যত্নে রেখে দেব, তোর চিন্তা করতে হবে না। তুই তো আমার মেয়ে খুকু। আমি কিছু বলতে পারলাম না। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি বোবার মতো চুপ করে রইলাম। আমি শুধু দেখলাম আমার সেই শক্তিরূপিণী দিদিকে, যে আজ আগলে রেখেছে আমায়। আমি আর পারলাম না। দিদির বুকে মাথা রাখলাম, ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার সবটুকু যন্ত্রণা, সবটুকু ঘেন্না ওই কান্নার সাথে বেরোতে চাইছিল। আমি শুধু কাঁদতে থাকলাম, অঝরে কাঁদতে থাকলাম।